সেই এক্সপিরিয়েন্স নাকি দাঁড়িয়ে ও ভাই ও ভাই ও ভাই। উত্তরবঙ্গ এই নামটা শুনলেই চোখের সামনে যেন ভেসে ওঠে সেই ছোটবেলা থেকে চেনা রাস্তার দুপাশে ছড়িয়ে থাকা চা বাগান, জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলা অপূর্ব সুন্দর রাস্তা আর পাহাড়ি পথের আঁকেবাঁকে প্রতি মুহূর্তে বদলে যাওয়া দৃশ্যপট। আর সেই পথে যদি সঙ্গী হয় ছোটবেলার একদল বন্ধু, তাহলে খুব স্বাভাবিকভাবেই মন হারিয়ে যেতে চায় দূর থেকে আরো দূরে। তাহলে এই দারুণ ট্রিপটায় আমাদের সঙ্গী হতে চলে আসুন আপনারাও। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আমি মনস্বিতা, আমি সৌভিক। পরিযায়ীর চোখের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন বছর শুরু হতেই কিন্তু নতুন নতুন জায়গায় আমাদের বেড়ানো শুরু হয়ে গেছে। গত সপ্তাহেই আমরা গিয়েছিলাম বাওয়ালি রাজবাড়িতে, সেই ভিডিও ইতিমধ্যেই আপনারা অনেকেই দেখেছেন। আর আজ মকর সংক্রান্তির দিন, আজকে আমরা বেরিয়ে পড়ছি নতুন আরেকটা জায়গায় বেড়ানোর উদ্দেশ্যে। আর যে কোনো ঘোরাই একটু এক্সট্রা স্পেশাল হয়ে ওঠে যদি পাড়ার বন্ধু বা একদম ছোটবেলাকার বন্ধুদের সাথে কোনো একটা নতুন জায়গায় যাওয়া যায়। এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে, আর আজকে আমরা যাচ্ছি এই হচ্ছে আমাদের সব থেকে ছোট্ট সদস্য, বলে হাই হাই। কোথায় যাচ্ছি আমরা? বলো কোথায় যাচ্ছি? কালিম্পং। হ্যাঁ, এখন সময় রাত প্রায় 9:30। গোটা স্টেশন গমগম করছে রোজকার ব্যস্ততায়। আমাদের ট্রেন দার্জিলিং মেল ছাড়বে রাত 10:05। প্ল্যাটফর্মের দিকে এগোনোর আগে কেএফসি থেকে কিছু খাবার কিনে নেওয়া হলো। তারপর সব লাগেজ স্ক্যান করিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের কামরার দিকে। এই গ্রুপের সব ছেলেরা ছোটবেলা থেকে সোদপুরের পাড়ার বন্ধু, আর নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত ওদের একসঙ্গেই পড়াশোনা, বড় হওয়া। পরবর্তীকালে এক এক করে সব বউরা আসার পর আমরাও সবাই বন্ধু হয়ে গেছি, আর এই বিশাল বড় দলটা তৈরি হয়ে গেছে। অনেকদিন ধরে সবাই মিলে কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছিল, তো আজ ফাইনালি সেই দিন। স্বাভাবিকভাবেই প্রত্যেকেই আজকে ভীষণ এক্সাইটেড। ঘড়ির কাঁটা মিলিয়ে ঠিক 10:05 শিয়ালদা ছেড়ে এগিয়ে চললো আমাদের ট্রেন। 10:15 বাজে আমাদের ট্রেন দার্জিলিং মেল ছেড়ে দিয়েছে, আর ইতিমধ্যেই আমাদের আড্ডা, খাওয়া দাওয়া, হালকা টুকটাক মুখ চালানো এইসব শুরু হয়ে গেছে। আর পরিচয় করিয়ে দিই বন্ধুদের সঙ্গে। হাই, আমি জয়িতা। হ্যালো, আমি প্রীতম। আমি অঙ্কিতা। আমি অভিষেক। হ্যালো। আমি অন্বেষা। হাই। আমি অভিনব। হাই, আমি ইপসিতা। তোমার নাম বলো। অভিজ্ঞা। আর আমি সেন। পরিচয় পর্ব মিটলে সবার হাতে খাবারের প্যাকেট ধরিয়ে দিল অভিষেক। খাওয়া দাওয়া শেষ করে এবার বসে গেছে উনু গেমের আসর। জোর কদমে খেলা বোঝানো হচ্ছে, খেলার সব নিয়ম বলছে অভিষেক, সবাইকে শেখাচ্ছে। কয়েকজন জানে অলরেডি, বাকি যারা জানে না তাদের জন্য আরেকবার শিখিয়ে দেওয়া হচ্ছে। পুচকিও খুব মন দিয়ে শুনছে সব নিয়ম। আগে ট্রেন জার্নির সময় বাবা কাকারা যেভাবে তাসের আসর জমিয়ে বসতো, আমরাও সেভাবেই কোলের ওপর একটা চাদর বিছিয়ে মেতে উঠলাম খেলায়। ঘন্টা দুয়েক পরেই এসে গেল বোলপুর শান্তিনিকেতন স্টেশন। ঘড়ির কাঁটা ততক্ষণে প্রায় 12:30 ঘর ছুঁয়েছে। অতএব এক এক করে এবার বেডগুলো রেডি করে শুয়ে পড়লাম সবাই। গুড মর্নিং এভরিওয়ান। ভোর হচ্ছে আস্তে আস্তে, যদিও এখনো সূর্য ওঠেনি। আমরা জেগে গেছি, বকবক শুরু হয়ে গেছে আমাদের কামরায়। বাইরে একটু একটু আলো ফুটেছে, ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে তার থেকে একটু অন্ধকারই রয়েছে। এখন ক্যামেরায় একটু বেশি পরিষ্কার লাগছে। আর এই তো আড়মোড়া ভাঙা চলছে। চায়ের অপেক্ষায় বসে আছি আমরা, কখন চা কফিওয়ালা উঠবে। আমরা একটু গলা ভেজাবো, গলা শুকিয়ে গেছে সারা রাতে আমাদের। ট্রেনের জানালা দিয়ে দূরে গাছপালার ফাঁক দিয়ে সূর্য ওঠা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কিষানগঞ্জের দিকে। একটু পরেই চলে এলো কিষানগঞ্জ স্টেশন।
এই স্টেশনটা রয়েছে বিহার রাজ্যে, আর এরপরেই আমরা ক্রস করব চিকেন স্নেক এরিয়া, যেটা শিলিগুড়ি করিডোর নামেও পরিচিত। আমাদের দেশের ম্যাপে এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ছোট্ট একটা ল্যান্ড স্ট্রিপ দিয়ে এটা গোটা দেশকে কানেক্ট করেছে নেপাল, ভুটান, বাংলাদেশ বর্ডার, নর্থ বেঙ্গল আর অন্যদিকে নর্থ ইস্ট ইন্ডিয়ার সমস্ত রাজ্যগুলির সঙ্গে। ততক্ষণে দলের সবাই উঠে পড়েছে, আর কামরায় চা আসতেই সবার হাতে হাতে চলে এলো ধোঁয়া ওঠা গরম গরম চা, কফি। আমাদের পুচকিও ফুল চার্জ নিয়ে ততক্ষণে একদম চাঙ্গা। আপন মনের নাচ, গান আর খেলায় মেতে আছে সে। হাই, গুড মর্নিং। চায়ের কাপে চুমুক দিতে দিতে আবার চোখ রাখলাম জানালার কাঁচে। বেলা বাড়তে বাড়তে বেশ রোদ উঠে গেছে, আর ছোটবেলা থেকে প্রিয় সবুজে ঘেরা উত্তরবঙ্গের রূপ দেখে যেন নতুন করে মন ভরে উঠছে খুশিতে। আসলে আমার মামা বাড়ি আর বাবার বাড়ি কোচবিহারে হওয়ার সুবাদে কলকাতা থেকে অসংখ্যবার উত্তরবঙ্গে এলেও যেন এই সৌন্দর্য দেখার আশ মেটে না কখনোই। দেখতে দেখতে 8টা নাগাদ আমাদের ট্রেন পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি স্টেশনে। সব লাগেজ নামানো হলে এবার পায়ে পায়ে আমরা এগিয়ে চললাম স্টেশনের বাইরে। কাফেরগাঁওতে আমরা যে হোমস্টেতে থাকবো সেখান থেকে অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। আমি আর সৌভিক গত বছর ছুটিতে এসেছিলাম এখানে, আর এবার এখানে বেশ কিছু পরিবর্তন চোখে পড়ছে। স্টেশনের বাইরেটাও এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পরিচিত সেই টয় ট্রেনের পাশ দিয়ে তৈরি হচ্ছে স্টেশনের নতুন এক্সটেন্ডেড পার্ট, যেটা তৈরি হয়ে গেলে পুরো ভোল বদলে যাবে এখানকার। বেশ খানিকটা হেঁটে আমরা চলে এলাম পার্কিং এরিয়াতে। এখানেই আমাদের জন্য ওয়েট করছিল একটা টাটা সুমো আর একটা বোলেরো গাড়ি। কাফের হোমস্টে থেকে আমাদের দুটো গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তো আমরা এখন লাগেজগুলো সব তুলে নিলাম দুটো গাড়িতে, আর এখন বেরিয়ে পড়বো আমরা এনজিপি স্টেশন থেকে কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। মাঝে একটা জায়গায় একটু দাঁড়াবো, ব্রেকফাস্ট করে নেব, একটু ফ্রেশ হওয়ার আছে সেগুলো সেরে নেবো ওখানে। তো বেরিয়ে পড়া যাক এখন। দুটো গাড়িতে সেফলি সব লাগেজ চাপিয়ে সবাই উঠে পড়লে শহর ছাড়িয়ে মসৃণ রাস্তা ধরে পাহাড়ের দিকে এগোতে লাগলাম আমরা। একটু পরেই চলে এলো রাস্তার দুপাশে শাল, সেগুন গাছে ঘেরা উত্তরবঙ্গের তেরাইয়ের জঙ্গল। বেঙ্গল সাফারি পেরিয়ে আমরা এখন গাড়ি করে এগিয়ে চলেছি। আজকে আমাদের সঙ্গে রয়েছে পেম্বা ভাইয়া, আর ওই গাড়িতে আছে সুদীপ ভাইয়া। তো আমরা এখন এই কজন আপাতত আছি এই গাড়িতে, আর বাকি মেয়েরা রয়েছে অন্য গাড়িতে, ওখানে অভিনব রয়েছে ওদের সঙ্গে, আর এই গাড়িতে আমি যাচ্ছি। আরো কিছুটা পথ পেরিয়ে জঙ্গল শেষ হতেই দূর থেকে উঁকি দিল পাহাড়ের দল। এই রুটে আজ খুব বেশি গাড়ির ভিড় না থাকায় অল্প সময়ের মধ্যেই সেবক কালীবাড়ি পেরিয়ে তিস্তা নদীর ওপর দিয়ে আমরা ক্রস করে গেলাম বিখ্যাত সেবক ব্রিজ। ব্রিজ পেরোনোর পর কালিম্পংয়ের দিকের আঁকাবাঁকা পাহাড়ি পথে এগিয়ে চলল আমাদের গাড়ি দুটো। কিছুক্ষণ পর পাহাড় পেরিয়ে একটু সমতলে এসে NH-17 ধরলাম আমরা। আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি, তাই আরো কিছুটা গিয়ে মিনা মোড় নামে একটা জায়গায় পরিচিত এক রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন পেম্বা আর সুদীপ ভাইয়া। রেস্টুরেন্টে ঢুকে বাকিরা যতক্ষণে ফ্রেশ হতে গেল, আমরা ততক্ষণে জেনে নিলাম এখন কি কি খাবার পাওয়া যাবে। আমরা এখন আছি মিনা মোড় নামে একটা জায়গায়। এখানটাতে সব গাড়ি দাঁড়ায় ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য, একটু ফ্রেশ হওয়ার জন্য। আমরাও দাঁড়িয়েছি। আপাতত দোকানে অর্ডার করা হয়েছে। কি কি অর্ডার করেছো? অনেক কিছুই অর্ডার করলাম। টোটাল আমরা 10 জন। তো সেখানে 5টা চিকেন মোমো, দেন 3 প্লেট চিকেন থুকপা, দেন 1 প্লেট লাচ্ছা পরোটা, আর 1 প্লেট ম্যাগি। আচ্ছা, বেশ অনেক কিছুই অর্ডার করা হয়েছে বুঝতে পারছি। আর আমরা মেয়েরা কিন্তু অলরেডি আগে আগে চলে এসেছি। পাশেই সুন্দর চা বাগান রয়েছে, আর রয়েছে একটা ভীষণ সুন্দর রেল লাইন। যদিও রেল লাইনের ওপর থাকাটা একটু বিপজ্জনক, তবে আমরা একটু সব দিক দেখে দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য। এখানটাতে ছবি টবি তোলা হচ্ছে, তো এসব ছবি তুলে আমরা ব্রেকফাস্ট সেরে নেবো, তারপরে আবার বেরিয়ে পড়বো কালিম্পংয়ের উদ্দেশ্যে। এখানে এসে সবাই অলরেডি ছবি তুলতে শুরু করে দিয়েছে। রেল লাইনের ওপর বসে দাঁড়িয়ে যে যেভাবে ইচ্ছে ছবি তুলছে। মেয়েদের ছবি তোলা হয়ে গেছে এক রাউন্ড, এবার হচ্ছে ছেলেদের ছবি তোলা হচ্ছে। একটু পরেই পাশাপাশি দুটো বড় টেবিলে আমাদের জন্য চলে এলো গরম গরম সব খাবার। সকাল থেকে ভারী কিছু খাওয়া হয়নি, আর এখন সকাল প্রায় 10:30 বাজে। সবারই বেশ খিদে পেয়ে গেছে।
আর হোমস্টেতে পৌঁছতেও বেশ খানিকটা সময় লাগবে, তাই বেশ ভরপেট খেয়ে নিলাম সবাই। খাওয়া দাওয়া সেরে আধ ঘন্টা পর আবার চা বাগানের পাশের রাস্তা ধরে রওনা হলাম আমরা। কিছুটা গিয়ে একটা শর্টকাট নিয়ে আমরা এবার চলে এলাম নতুন তৈরি লুপ ব্রিজের কাছে। NH 717 ওপরে 2025 সালে তৈরি করা হয়েছে এই ব্রিজটি। আপনারা তো জানেন, বর্ষাকালে পাহাড়ে অনেক সময়ই বিপজ্জনক ল্যান্ডস্লাইড হয়, আর এখন তো প্রায় সারা বছরই উত্তরবঙ্গের পাহাড়ের বিভিন্ন জায়গায় টুরিস্টদের কম বেশি ভিড় লেগেই থাকে। তো যে কোনো সময় এই ধরনের দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে এই ব্রিজটি। তাছাড়াও পাহাড়ের রাস্তায় দূরত্ব অনেকটাই কমিয়ে দিয়েছে এই ব্রিজ। প্রথমবার পাহাড়ে কোনো জায়গায় এরকম একটা লুপ ব্রিজে ওঠার অভিজ্ঞতায় বারবার রোমাঞ্চিত হয়ে উঠছিলাম প্রত্যেকে। আর সেই সঙ্গে বলতে দ্বিধা নেই, কয়েকটা পিলারের ওপর দাঁড়িয়ে থাকা গোটা ব্রিজটা পেরোনোর সময় সবারই বেশ বুক ঢিপঢিপ করছিল। সব মিলিয়ে দারুণ এই ইঞ্জিনিয়ারিং মার্ভেলকে স্যালুট না জানিয়ে পারলাম না। এতটা উপরে একবারে ব্রিজে আমরা প্রথম উঠলাম উদ্বোধন হওয়ার পরে। ব্যাপক ব্যাপক। আর কেমন বুক ধরপড় করলো বল? একটু তো ভয় লেগেছে। একটু না, অনেকটাই কেমন ভয় লেগেছে। লাগলো বল? এই মুহূর্তে আমরা যদিও পাহাড়ের বেশ অনেকটাই উপরে উঠে এসেছি, কিন্তু বাইরে চড়া রোদের জন্য এখন বেশ গরমই লাগছে। এখন সময় দুপুর প্রায় 12:30, আর মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের হোমস্টেতে। আমরা পৌঁছে গিয়েছি লোলেগাঁওতে। এখানে রাস্তার ধারেই রয়েছে লোলেগাঁও পার্ক। তো আমরা পরের গাড়িটার জন্য ওয়েট করব, ওরা একটু পিছিয়ে পড়েছে। ততক্ষণ আমরা এখানে একটু চা খেয়ে নেব, আর ওরা আসলে একটু পার্কে ঢুকবো। রাস্তার ধারে অনেক চায়ের দোকান রয়েছে, তার মধ্যে এই ছোট্ট চায়ের দোকানটাতে আমরা ঢুকেছি। একটু চা খেয়ে নিই, তারপর আবার বেরিয়ে পড়বো। এখান থেকে আমাদের হোমস্টেটা কাছেই। এখন বেলা প্রায় 1টা বাজে। তো হোমস্টেতে গিয়ে একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া সেরে নেব দুপুরবেলা। যাই এখন পার্কটা ঘুরে দেখি। চা খেতে খেতে বাকি বন্ধুরাও চলে এলো, আর টিকিট কেটে আমরা চলে এলাম পার্কের ভেতরে। এখানে পার হেড এন্ট্রি ফি 20 টাকা করে। গেট দিয়ে ঢুকতেই বড় খোলা মাঠটার সামনে এক জায়গায় বড় করে লেখা আছে আই লাভ লোলেগাঁও। এই ভিউ পয়েন্টের সামনে টুরিস্টরা ফটো বা সেলফি তুলতে পারেন। পার্কে ঢুকতেই লোকাল লালুগুলুরা আদর খেতে চলে এসেছে আমাদের কাছে। এই পার্কের একপাশে রয়েছে গৌতম বুদ্ধের সুন্দর একটি মূর্তি। সেখানে কিছু ছবি তুলে পায়ে পায়ে এবার আমরা এগিয়ে চললাম পার্কের অন্যদিকে। এই গোটা পার্কটা প্লাস্টিক ফ্রি জোন হিসেবে মেনটেন করা হয়েছে, আর এখানে কিন্তু ড্রোন অ্যালাউড নয়। দেখেও বেশ ভালো লাগছে যে নেচার পার্ক হিসেবে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা হয়েছে পুরো এলাকাটা। বাঁদিকে সরু রাস্তা ধরে এগোতেই আমাদের চোখে পড়লো একটা দোলনা, আর একটু দূরেই দাঁড়িয়ে থাকা একটা ওয়াচ টাওয়ার। আর দোলনা দেখেই তো ছোট বড় সবারই চড়তে ইচ্ছে করে। অতএব আর সময় নষ্ট না করে দলের জুনিয়র মোস্ট বড় বউ তখনই চড়ে বসলো পাশাপাশি দুটো দোলনায়। সেই সঙ্গে খুনসুটি বাদরামি কোনোটাই বাদ গেল না। আফটার অল, প্রকৃতির মাঝে বন্ধুদের সান্নিধ্যে আমরা সবাই যেন ফিরে যেতে চাই ছোটবেলায়। আমরা দুজন এবার এগোলাম ওয়াচ টাওয়ারটার দিকে। যদিও এখান থেকে সেরকম কিছু দেখার ছিল না, তাই কিছু ছবি তুলে নিলাম দুজনে। পার্ক ঘুরে আবার গাড়ি করে আমরা পাইন বনের মধ্যে দিয়ে এবার এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। জঙ্গলটা বেশ সুন্দর, আর তার মাঝখান দিয়ে চলে গেছে আঁকাবাঁকা রাস্তা। কিছু দূর গিয়ে রাস্তায় কাজ চলছে বলে খানিকটা হেঁটে এগোতে হলো আমাদের। সেখান থেকে হোমস্টের অন্য গাড়ি আবার রিসিভ করে নিল আমাদের। সেই এক্সপেরিয়েন্স নাকি দাঁড়িয়ে এখানে রাস্তায় একটু কাজ হচ্ছে, সেই জন্য আমরা মেইন গাড়িগুলো থেকে নেমে এখন হোমস্টে থেকে আমাদের জন্য আলাদা করে গাড়ি পাঠানো হয়েছে। সেই গাড়িতে করে যাচ্ছি। আলাদা একটা অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হবে আমাদের। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেরা সব এই ফাঁকা হুটখোলা গাড়িতে, তাদের সঙ্গে আমি জুড়ে গেছি, আর বাকিরা রয়েছে পেছনে আরেকটা গাড়িতে। ওদের গাড়িটা আগে এগিয়ে যাচ্ছে, আমরা পেছন পেছন যাব। আমাদের গাড়িতে বাকি লাগেজগুলো তোলা হচ্ছে। সারা জঙ্গল জাগিয়ে আমরা যাচ্ছি। দেখাচ্ছি। প্রায় নিস্তব্ধ জঙ্গলের মধ্য দিয়ে এগোচ্ছে আমাদের দুটো গাড়ি।
তবে কাছাকাছি রয়েছে কাফেরগাঁওয়ের জনবসতি, আর মোটামুটি মিনিট দশকের মধ্যেই সেখানে পৌঁছে যাব আমরা। কোথায় এক্সপেরিয়েন্স সেই দারুণ দারুণ এরকম কিন্তু পাহাড়ে আমাদের আগে হয়নি, যেরকম হুটখোলা গাড়িতে করে আমরা যাচ্ছি পাহাড়ে, এটা প্রথমবার আর দারুণ এক্সপিরিয়েন্স। পাহাড়ি পথে বেশ খানিকটা ঢাল বেয়ে নেমে তারপর রয়েছে এই গ্রামটা। পাইন বনের সৌন্দর্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হোমস্টের সামনে। অ্যাডভেঞ্চার করে ছেলেপুলে নামছে, ব্যাগ সব পরে নামানো হবে। গাড়ি থেকে নেমে প্রপার্টিতে ঢুকতেই মনে হলো আমরা যেন চলে এসেছি ছবির মতো সুন্দর একটা জায়গায়। আমরা এসে পড়েছি কাফেরগাঁও হোমস্টেতে। আর এখানে আমাদের 5টা রুম বুক করা হয়েছে 5 জন কাপেলদের জন্য। চলুন দেখে নেওয়া যাক রুমগুলো। লোকেশন তো ভীষণ সুন্দর, কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন পেছনে, খুবই সুন্দর। এক এক করে আমরা এবার রুমগুলো দেখে নেব। মোটামুটি একটা দুটো রুম দেখলেই সবকটা রুমের আইডিয়া পাওয়া যাবে। তো আমরা যেহেতু 10 জন রয়েছি টোটাল, 5টা আলাদা আলাদা কটেজের রুম নেওয়া হয়েছে। আর একটা একটু সাইডে আছে, বাট ঠিকই আছে, একটা কমপ্লেক্সের মধ্যে কমন গার্ডেন আছে, সব কিছু ঠিকই আছে। তো রুমগুলো এবার দেখে নেওয়া যাক। এই কটেজটায় একতলা দোতলা আর সামনে আর পিছন দিক মিলিয়ে টোটাল 4টে রুম রয়েছে। তো 4 জন কাপল অলরেডি এই কটেজটাতেই থাকবে। আর আরেকটা সাইডের যে কটেজ রুমটা নেওয়া হয়েছে সেটাতে থেকে যাব আমি আর সৌভিক। এখানে রয়েছে একটা ডাবল বেডরুম, যথেষ্ট স্পেসিয়াস, বিছানা দুটোও বেশ বড়, দুজনের জন্য তো বেশ ভালোভাবেই শোয়ার ব্যবস্থা হবে। আর ঘরটা পুরো কাঠের ফিনিশিং রয়েছে। এদিকে রয়েছে জামা কাপড় রাখার একটা ওয়ার্ডরোব, বেশ বড় বড় জানালা রয়েছে, এদিকে আয়না আছে, মাঝখানে একটা সেন্টার টেবিল আর বসার জায়গা আছে। ইজিলি দুজন করে 4 জন থেকে যেতে পারে। আর এদিকে রয়েছে বাথরুমটাও বেশ বড়, হিটার রয়েছে, গরম জলের ব্যবস্থা, এদিকে আয়না সহ বেসিন রয়েছে, ডাস্টবিন আছে, আর এখানে রয়েছে স্নানের ব্যবস্থা, আর এপাশে রয়েছে টয়লেট। এই পাশে একটা সিঙ্গেল বেডরুম নেওয়া হয়েছে। এখানকার বিছানাটাও যথেষ্ট বড়, 2 জন তো ইজিলি থাকাই যাবে। এই বিছানাটাও বেশ ভালো, আর রুমটাও বেশ ওয়েল ফিটিংস রয়েছে, সব দিকে ফার্নিচার রয়েছে। এদিকে রয়েছে বাথরুমটা, একটু ছোট চাপা বাথরুম, কিন্তু ঠিক আছে সিঙ্গেল রুমের জন্য। এদিকে বেসিন, আর এদিকে রয়েছে ল্যাট্রিন, শাওয়ার, হিটার রয়েছে। আমাদের লাগেজগুলো আপাতত সব নিয়ে আসা হচ্ছে যার যার ঘরে। লাগেজগুলো ঘরে রেখে সবাই ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ সেরে নেবো এবার। এই কটেজটার দোতলাতে যেরকম একটা রুম নেওয়া হয়েছে বলছিলাম, তো এই রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। জাস্ট ওপরে নিচে মিলিয়ে সব রুমগুলো রয়েছে। ওপাশে অন্য একটা বাড়ি রয়েছে। এই হলো এটার এন্ট্রান্স, দোতলার রুমটা। এখানেও দুদিকে দুটো রুম রয়েছে। এটা একটা সিঙ্গেল রুম, ঠিক নিচের ঘরের মতোই ব্যবস্থা, ওয়েল ফার্নিশড, বেশ সুন্দর স্পেসিয়াস বেড। আর এপাশে একটা মাঝারি সাইজের বারান্দা রয়েছে। বারান্দা থেকে নিচের বাগান কিছুটা দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর উল্টো দিকেই রয়েছে আরেকটা কটেজ। আর এদিকে রয়েছে আরেকটা রুম। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে এপাশে, আর এদিকে একটা ডাবল বেড আছে। এই ঘরটাও বেশ বড়, বসার জায়গা রয়েছে, যথেষ্ট স্পেস রয়েছে ঘরে। এদিকে জামা কাপড় রাখার জন্য একটা ওয়ার্ডরোব, আর এটা হচ্ছে একটা বাথরুম। এই বাথরুমটাও ঠিক আছে, সিঙ্গেল রুমের পক্ষে ঠিকঠাক। আর এই হলো আমাদের রুম, যেখানে রুমটা আমাদের দুজনের জন্য বেশ বড়ই, কারণ এখানে রয়েছে প্রায় 2টো কিং সাইজের বেড, এখানে একটা আর এদিকে একটা, আর এদিকে একটা ওয়ার্ড্রপ টাইপ রয়েছে যেখানে আমরা জামা কাপড় খুলে রাখতে পারবো। আর এখানে রয়েছে একটা টয়লেট যেখানে বেসিন রয়েছে, আর রয়েছে টয়লেট প্লাস গিজারেরও ব্যবস্থা রয়েছে এখানে। সুতরাং সব মিলিয়ে বেশ একটা সুন্দর ব্যবস্থা।
এখন সময় সন্ধ্যে 6টা। বাইরে টেম্পারেচার দেখাচ্ছে 12 ডিগ্রি, কিন্তু ঠান্ডা লাগছে তার থেকে অনেক বেশি। হাওয়া দিচ্ছে সেই সঙ্গে, যার জন্য আমাদের সবাইকেই ডাবল প্রোটেকশন নিয়ে জামা কাপড় এক গাদা চাপিয়ে বেরোতে হয়েছে। আর হোমস্টের তরফ থেকে এখন আপাতত আমাদের জন্য একটা বনফায়ারের আয়োজন করা হচ্ছে। এখানে কাঠ সংগ্রহ করে সাজানো হচ্ছে। দেখি কত দূর হয়েছে, মোটামুটি সাজানো হয়ে গেছে। আরও কিছু কাঠ দেওয়া হচ্ছে যাতে অনেকটা সময় আগুনটা জ্বলে। এখানে যখন বনফায়ারটা জ্বালানো হবে তখন আশা করি খানিকটা আরাম লাগবে। এখন আকাশে প্রচুর তারা দেখা যাচ্ছে, কিন্তু আকাশ নিচের দিকটা খুব একটা ক্লিয়ার নয়, মেঘ রয়েছে হালকা, যার জন্য দূরের পাহাড়গুলো অতটা আর ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর এমনিতেই অন্ধকার তো রয়েছেই, অতটা ভালো করে দেখা সম্ভব না এখন। তবে পাহাড়ের গায়ে অনেক দূরে গ্রামগুলোর গায়ে ছোট ছোট আলোর ফুলকি দেখা যাচ্ছে, সেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন এক ঝাঁক তারাই নেমে এসেছে পাহাড়ের গায়ে। এই ঠান্ডার মধ্যে দেখি কজন বন্ধু বাইরে বেরিয়েছে আর কি করছে তারা। আপাতত দুজনকে দেখা যাচ্ছে, অন্বেষা আর জয়িতা এখানে হোমস্টের লালু হলুদের সঙ্গে একটু ছবি ভিডিও তুলছে। এখানে সবাই রয়েছে, ছবি তোলা হচ্ছে। এদের সঙ্গে অনেকজন আছে, এরা আমরা যা দেখলাম মোটামুটি 3-4 জন আছে। কিরে কেমন ঠান্ডা লাগছে একটু বল। শৈত্যপ্রবাহ চলছে। হ্যালো হ্যালো, এরা সবাই আদর খাওয়ার জন্য দলে দলে চলে আসছে। আরেকজন আসছে। ওই যে আরেকজন ভুলু এসে গেছে। কাকে ছেড়ে কে আদর খাবে? দুজন কালো মানিক আছে, আর একজন খয়েরি মানিক, একজন সাদা মানিক। এখন লনে আমাদের সবাইকে চা দেওয়া হয়েছে, সেই সঙ্গে রয়েছে গরম গরম পকোড়া। কিন্তু যা ঠান্ডা লাগছে তাতে চা পকোড়া খেয়েও খুব একটা লাভ হচ্ছে বলে তো মনে হয় না। দেখতে দেখতে পকোড়ার প্লেট শেষও হয়ে গেছে। সন্ধ্যার পর হোমস্টের বাইরের আলোগুলোও জ্বালানো হয়েছে, আর এই হলুদ আলোয় এই হোমস্টেটা দেখতেও খুব সুন্দর লাগছে এখন। এদিকে যে ছোট্ট ব্রিজ মতো করা আছে সেখানেও আলো দিয়ে সাজানো হয়েছে। আর এদিকটা একটা বসার জায়গা আছে বটে, কিন্তু যা ঠান্ডা তাতে এখানে এখন বসা সম্ভব নয়। ওই বনফায়ারের ওখানেই বসতে হবে, না হলে ঠান্ডা হাওয়া যা দিচ্ছে তাতে এখানে বেশিক্ষণ বসা যাবে না। তো চলুন বনফায়ারের দিকে যাই। এখানে বনফায়ারে আগুন জ্বালানো হয়েছে, একে একে সব বন্ধুরা চলে আসছে এখানে। এই জায়গাটাতে এখন বেশ আরামদায়ক একটা পরিস্থিতি, ভালো লাগছে। বেশ আরাম লাগছে বল এখন এই জায়গাটা। মুখ হাত যা জমে আছে। দূরে যে ছোট্ট ছোট্ট আলোর বিন্দুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে দূরের কোনো গ্রাম, নাম জানি না সেগুলো কোন গ্রাম বা কোন ছোটখাটো শহর, তবে দেখতে দারুণ লাগছে। প্রথম দিন সন্ধ্যাবেলা আমাদের জন্য হোমস্টে থেকে বনফায়ার আর চিকেন বারবিকিউ এর আয়োজন করা হয়েছে। এখন সেটাই রেডি করা হচ্ছে, আর সেই সঙ্গে পোর্টেবল রেডিওতে চলছে পুরোনো দিনের গান, আর তার সঙ্গে বন্ধুদের গলা মেলানো। সব মিলিয়ে বেশ জমে উঠেছে শীতের সন্ধ্যেটা। আর এমন পরিবেশে একটু ভূতের গল্প না হলে কি চলে? অতএব খানিকক্ষণ পরেই শুরু হয়ে গেল জম্পের সব ভৌতিক অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পালা। মাসিরা গেছিল হচ্ছে লাস্ট ইয়ার ওই হোটেলটাতেই গেছিল তো গিয়ে সমস্ত রুম সব বুক, খালি ফোর্থ ফ্লোরটা ফাঁকা আছে পুরোটা।
ফোর্থ ফ্লোরে একটা আছে হচ্ছে কনফারেন্স হল, মানে কনফারেন্স রুম টাইপের, মানে দুটো ডবল বেড, আর সেটাকে উল্টে পাল্টে দিয়ে একটা কনফারেন্স রুম বানানো যায়। গল্পে গল্পে সময় যত পেরোতে থাকলো ততই যেন ঘন হয়ে বসতে শুরু করলাম সবাই। তবে সেটা ঠান্ডার জন্য আর একটু ভালো করে শোনার জন্য না মনে মনে ভয়ের কারণে, সেটা অবশ্য বিতর্কিত বিষয়। বনফায়ার করতে করতে যে ভূতের গল্পের আসর বসেছিল সেই করতে করতে অনেকটা লেট হয়ে গেল। একজনের গল্প শেষ হতে না হতে আরেকজনের আরেক গল্প মনে পড়ে, তো সেসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। আর আমাদের ডিনারে যেতে ওই জন্য দেরি হয়ে গেছে কিছুটা, তো আমরা ডিনারের আর ভিডিও করতে পারিনি। কিন্তু আজকে হোমস্টে থেকে দারুণ সুন্দর একটা চিকেন কারি আর রুটি বানিয়েছিল, তো সেই দিয়ে আমাদের জম্পেশ একটা ডিনার হয়ে গেছে। আর এই মুহূর্তে হোমস্টের লনে কিন্তু আবার আড্ডার আসর বসে গেছে। আর যেহেতু আমরা অনেকগুলো রুম পেয়েছি, কথা হচ্ছে যে কোনো একটা বড় রুমে বসে আবার উনো খেলা হবে, আবার এখন উনোর আসর বসবে। তো গেম শুরু করি আমরা। আরো কিছুটা সময় লনে কাটিয়ে রুমে এসে আমরা শুরু করলাম খেলার আসর। সব মিলিয়ে দারুণ কাটলো আমাদের ট্রিপের প্রথম দিনটা। আজ তাহলে আসি, গুড নাইট।